Hi students, I welcome to all of you to this session of Polity. So dear students, this class is basically dedicated to NCERT class 9. NCERT class 9 student for mainly for NCERT class 9 student, but this subject, this syllabus is basically the UPSC, WBCS. If you are appearing for UPSC exam or WBCS, then this class will be helpful for you also. So this is me, Dhiraj Mondal, Assistant Professor, JIS College of Engineering. Today I am going to discuss about the হোয়াট ইজ ডেমোক্রেসি, হোয়াই ডেমোক্রেসি। তো তোমরা জানো যে আমরা পলিটি, ইন্ডিয়ান পলিটি বা মানে এনসিআরটি ক্লাস 9 সিবিএসসি বোর্ডের যে পলিটি যে সাবজেক্টটা আছে সোশ্যাল সায়েন্সের মধ্যে, সোশ্যাল সায়েন্সের মধ্যে যে পলিটি ক্লাস, সেই ক্লাস 9-এর যে পলিটির পার্টটা আমরা পরপর মানে মোটামুটি 20 মিনিটসের একটা ভিডিও হবে, সেই রেসপেক্টে আমরা সেগমেন্টে ভেঙে আমরা কিন্তু কমপ্লিট করে দেবো। তো যারা ইউপিএসসি ডাব্লিউবিসিএসসি প্রিপারেশন নিচ্ছ তারাও এটা ফলো করতে পারো, আর যারা ক্লাস 9-এ পড়ো, সিবিএসসি বোর্ডে এক্সাম দিতে চাইছো বা সিবিএসসি বোর্ড ক্লাস 9-এর স্টুডেন্ট, তারা কিন্তু এই লেকচারটা খুব ভালোভাবে মন দিয়ে শুনতে পারো, তাহলে তোমার অলমোস্ট কমপ্লিট হয়ে যাবে পলিটিটা। বোঝা গেল? তো শুরু করা যাক। হোয়াট মানে তোমার ফার্স্ট চ্যাপ্টার যে হচ্ছে হোয়াট ইজ সিলেবাস ওয়াইজ, যে হোয়াট ইজ ডেমোক্রেসি, হোয়াই ডেমোক্রেসি, সেটা আজ আমরা ডিসকাস করব। তো ফার্স্ট অফ অল you know that the what is democracy? Basically democracy is a form of government in which the ruler are elected by the people. মানে কি, যে ডেমোক্রেসি বললাম এটা একটা ফর্ম অফ গভর্নমেন্ট ইন হুইচ দ্য রুলার, যে রুল করবে, রুলার আর ইলেক্টেড বাই দ্য পিপল, মানে পিপল অফ ইন্ডিয়া। মানে আমাদের দেশটা যে ডেমোক্রেটিক ফর্ম অফ গভর্নমেন্ট যদি বলি, তাহলে ইন্ডিয়া কিন্তু এখানে যে রুলার আছে, মানে এই মুহূর্তে বিজেপি গভর্নমেন্ট রুল করছে, বা আমাদের স্টেট যদি বলি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, সেখানে সিএম মমতা ব্যানার্জি টিএমসি পার্টি থেকে বিলং করেন, তো তিনি এটা রুল করছেন। তো এই রুলটা ইনি তো নিশ্চয়ই, এমন তো নয় যে ইনি ঢাল তরোয়াল নিয়ে দেশে কংগ্রেসের সঙ্গে এরা লড়াই করে তারপরে ওই সিংহাসনে যে বসেছে, এরকম তো নয়। তার মানে কীভাবে হয়েছে ইলেক্টেড? আমরা ইলেক্ট করেছি। মানে প্রত্যেকটা রাজ্যে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের কথা যদি বলি, তাহলে 294টা বিধানসভা কেন্দ্র আছে, যেখান থেকে এমএলএ নির্বাচন করা, এমএলএ মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি। তো এই এমএলএ যাদেরকে আমরা নির্বাচন করলাম, এই এমএলএ অনেকগুলো এমএলএ মিলে, এরা যারা টিএমসি পার্টি থেকে বিলং করে, দেখবে মানে এরা কি করেছে, এই মানে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, এবং সেখান থেকে মমতা ব্যানার্জিকে ইলেক্ট করা হয়েছে যে আপনি সিংহাসনে বসেন, মানে সিএমের পদে বসেন এবং দেশটাকে রুল করেন। বুঝা গেল? সেম প্রসেসে যদি আমি বিজেপির কথা বলি, তাহলে বিজেপি টোটাল 543টা লোকসভা কেন্দ্র আছে, মানে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি আছে, সেখানে আমরা এমপি সিলেক্ট করি, এমপি মেম্বার অফ পার্লামেন্ট। তো এই মেম্বার অফ পার্লামেন্ট কী করে, এরা অনেকগুলো এমপি, মানে যারা সংখ্যাগরিষ্ঠতা পায়, তো বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল, তো সেই ভিত্তিতে যে নরেন্দ্র মোদী বারাণসীতে যে লোকসভা কেন্দ্রটা ছিল, সেখান থেকে জিতে আজ কিন্তু পিএম পদে বসেন। ঠিক আছে, প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া নরেন্দ্র মোদী। তো এ কিন্তু একটা এমপি, এবং একে ইলেক্ট করা হয়েছে, এনাকে ইলেক্ট করা হয়েছে পিপল অফ ইন্ডিয়া দ্বারা। বোঝা গেল? তো ডেমোক্রেসি ইজ দ্য ফর্ম অফ গভর্নমেন্ট ইন হুইচ রুলার আর ইলেক্টেড বাই দ্য পিপল। এবার কীভাবে ইলেক্ট করছে? থ্রু অ্যান ইলেকশন প্রসিডিওর, মানে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তারা একটা ভোটিংয়ের মাধ্যমে এই পদগুলোকে, মানে কে কত ভোট পেলো সেই ভিত্তিতে, কে উইন হলো, কে লস করলো সিটটা, এই হিসাবে কিন্তু তারপরে সেই অনুযায়ী কি করা হয়, প্রেসিডেন্ট কি করে, নিয়োগ করে প্রাইম মিনিস্টারকে। তো এইগুলো আমরা পরবর্তীতে পড়ব। তো আপাতত এটাকেও জেনে রাখো যে ডেমোক্রেসি বলতে কি বোঝাচ্ছে, একটা ফর্ম অফ গভর্নমেন্ট যেখানে রুলার, যেটা এরা নির্বাচিত হচ্ছে মানুষদের দ্বারা। বোঝা গেল? নেক্সট পয়েন্ট যেটা আমি বলতে পারি, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি এই ডেমোক্রেসি মানেই হচ্ছে অ্যাকচুয়ালি ফর দ্য পিপল বাই দ্য পিপল, মানে মানুষের জন্য, মানুষের দ্বারা আমরা যারা কাজ করছে তারাই হচ্ছে অ্যাকচুয়ালি সেই জায়গাটাকে বলতে পারো ডেমোক্রেটিক কান্ট্রি বলতে পারো। ঠিক আছে, এবার এই অরিজিন অফ দ্য, ঠিক আছে, আশা করি এই পয়েন্টটা ক্লিয়ার হলো। নাও কাম টু দ্য নেক্সট পেজ।
দেখো এই বইটা হচ্ছে এনসিইআরটি সফট কপি, এটা আমি তোমাদেরকে ডিএম স্টাডি সেন্টার, আমার এই চ্যানেলটার নাম হচ্ছে, যেখানে তুমি এই ইউটিউব ভিডিওগুলো পাবে, ডিএম স্টাডি সেন্টার বলে ইউটিউব চ্যানেল আছে, সেই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, বেল আইকনটা প্রেস করবে, তাহলে প্রতিদিন নোটিফিকেশনটা পাবে। যদি বেনিফিট হয় তাহলে তুমি থেকো আমার সাথে, যদি বেনিফিট না হয় তাহলে ইউ মে লিভ, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, এটা এমন নয় যে তোমাকে আটকে রাখা হচ্ছে, ঠিক আছে? তো আশা করি, আমি এই ভিডিওটা এই জন্য বানাচ্ছি, অনেকেই তারা ফ্রি অফ কস্ট লেকচার পায় না, যারা ডিসক্রিমিনেট হচ্ছে সমাজে বিভিন্ন রকমভাবে টাকা পয়সার অভাবে, তাদের জন্য এই ভিডিওটা বানাচ্ছি, ঠিক আছে? তো তোমরা এই ভিডিওটি শোনার পরে আশা করি, আর বইটা পড়ার পরে টোটাল কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে আমি যেটা বলতে চাইছিলাম, টেলিগ্রাম পেজ আছে একটা, ডিএম স্টাডি সেন্টার অফিসিয়াল বলে একটা টেলিগ্রাম পেজ আছে, এখানে এই ইউটিউব এই অল পিডিএফ যেটা ফর্মে আছে, এই নোটস সব কিছু ওখানেই তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? তো এই চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নিও, আর ডিএম স্টাডি সেন্টারটাও সাবস্ক্রাইব করে নিও, তাহলে কিন্তু এভরিডে নোটিফিকেশান তোমরা পাবে। তো ফার্স্ট অফ অল, তাহলে এই অরিজিনটা কী আছে? তো অরিজিন যদি বলি, অরিজিন অফ ডেমোক্রেসি, এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা গ্রিক ওয়ার্ড, ডেমোক্রেশিয়া। তো এই গ্রিক ওয়ার্ড ডেমোক্রেশিয়া, এই ডেমোক্রেশিয়া থেকেই কিন্তু এই ডেমোক্রেসিটা আসে, ঠিক আছে? ডেমো মানে হচ্ছে অ্যাকচুয়ালি মানে পিপল, ঠিক আছে? আর এটা হচ্ছে রুল, ডেমোক্রেশিয়া মানে হচ্ছে রুল, মানে পিপল দ্বারা রুল, ঠিক আছে? মানুষ দ্বারা রুল হচ্ছে, ঠিক আছে? এটার জন্য এটাকে বলছে ডেমোক্রেসি। তো আশা করি ডেমোক্রেসিটা বোঝা গেল। ডেমো মানে হচ্ছে পিপল, আর ক্রেশিয়া, হ্যাঁ, ক্রেশিয়া মানে হচ্ছে তোমার এটা হচ্ছে রুল মানে দ্য রুল ইজ দ্য বেসিক্যালি মানুষ রুল করছে, ঠিক আছে? এটাই হচ্ছে ডেমোক্রেসি, ঠিক আছে? এবার এর অনেকগুলো ফিচার্স আছে। নেক্সট তোমাদের কাছে যদি এনসিইআরটি বুকটা থেকে থাকে, তাহলে পেজ নাম্বার 4-এ চলে যাও 1.2 ফিচার্স অফ দ্য ডেমোক্রেসি। আমি যেমনভাবে পড়াচ্ছি তেমনভাবে তোমরা বইটা দেখতে থাকো, দেখবে বুঝতে সুবিধা হবে। তো ফিচার্স অফ দ্য ডেমোক্রেসিটা, এর মধ্যে দেখো অনেকগুলো ফিচার্স আছে, মোটামুটি 4টে ফিচার্স আছে। একটা মনে করো, মেজর ডিসিশন বাই ইলেক্টেড লিডার, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকটোরাল কম্পিটিশান। 3 নম্বর হচ্ছে 1 পার্সন 1 ভোট 1 ভ্যালু। আর 4 নম্বর ফিচার্স হচ্ছে রুল অফ ল অ্যান্ড রেসপেক্ট ফর রাইট। এটা হচ্ছে কিন্তু ফার্স্ট পয়েন্টটা দেখো, মেজর ডিসিশন বাই দ্য ইলেক্টেড লিডার, এরা আমরা ডিসকাস করব, ঠিক আছে? সো এইখানে যে পয়েন্টগুলো আমরা এক এক করে ডিসকাস করবো, সবার প্রথমে বলে রাখি যে ফিচার্স অফ দ্য ডেমোক্রেসি কেন পিকচারে আসলো। দেখো, ইনিশিয়ালি কী হতো, যে আমরা যদি হিস্ট্রি বই, এটা পলিটিক্যাল মানে অ্যাকচুয়ালি ক্লাস 9-এর যে হিস্ট্রি ফার্স্ট, এটা কি আছে দেখবে, ফার্স্ট যেটা তোমার যেটা আছে সেটা ফ্রেঞ্চ রিভলিউশন সম্বন্ধে বলা আছে। তো ফ্রেঞ্চ রিভলিউশনে ওখানে দেখবে লুইস 16, সে কিন্তু মানে ফ্রান্সে সেই মুহূর্তে রাজা, মানে তার মাধ্যম দিয়ে সমস্ত রুল চালানো হচ্ছে। এবং সৌদি আরবের কথা বলি আমরা, সৌদি আরবে যেমন একটা রাজতন্ত্র চলে, বুঝতে পারছো? তো এরকম প্রচুর কান্ট্রি আছে যেখানে কি এখনও পর্যন্ত রাজতন্ত্র চলে, মানে রাজার মাধ্যম দিয়ে, মানে রয়্যাল ফ্যামিলি থেকে বিলং করে এরা। এবং রাজারা মানে আমাদের দেশে যেরকমভাবে ইংরেজরা রাজত্ব করতো সেই সময়, সেরকমই ব্যাপার। সেই সময় জমিদার বংশ ছিল। তারপরে মনে করো আকবর, হ্যাঁ, মুঘল সাম্রাজ্য যদি আমরা বলি, দিল্লি সুলতান বলি, তাহলে এগুলো কি, এরা হচ্ছে রাজার ছেলে রাজা হচ্ছে দেশ চালাচ্ছে। এই যে ফিচার্স, এখানে কিন্তু কি কোথাও না কোথাও কি হয়, পিপল অফ ইন্ডিয়া মানে পিপল অফ দ্যাট পার্টিকুলার কান্ট্রি, সেই মানুষরা মানে এদের জন্য এদের রেসপেক্টে কোনো রুলস রেগুলেশন বানানো হতো না, বোঝা গেল? এর জন্য যখন ডেমোক্রেটিক কান্ট্রি চলে আসছে, মানে গণতান্ত্রিক বা মানুষের দ্বারা নির্বাচিত হওয়া প্রতিনিধি, তারা যখন উপরে যাচ্ছে, তখন তাদের প্রবলেম, তাদের সুযোগ সুবিধা, এগুলো সব কিছু দেখা হবে। তো ফিচার্স অফ দ্য ডেমোক্রেসি আমরা দেখব। তো ফার্স্ট পয়েন্টটা যেটা বলছে সেটা হচ্ছে মেজর ডিসিশন ইলেক্টেড বাই লিডার্স, মানে যে বড় বড় ডিসিশান বাই ইলেক্টেড লিডার্স, মানে কি বড় বড় যে ডিসিশানগুলো নেওয়া হবে কোনো যে ইলেক্টেড লিডার তার দ্বারা। তো অ্যাকচুয়ালি কি আগের দিনে যেমন হতো যে রাজার ছেলে রাজা হবে, এবার এই ডেমোক্রেসির কনসেপ্টটা কিন্তু এখন রাজার ছেলে রাজা হবে না, যে কোয়ালিফাইড
বা যে যাকে পিপল অফ ইন্ডিয়া যে মানে পিপল অফ দ্যাট কান্ট্রি যে লিড করবে সেই পদটার জন্য সেই ওখানে গিয়ে মানে মাথায় গিয়ে বসবে, ঠিক আছে, এই পলিসি নিয়ে চলে। এবার এই যে ফিচার্স অফ দ্য ডেমোক্রেসি যে ফার্স্ট পয়েন্টে যেটা বলছি, মেজর ডিসিশন বাই ইলেক্টেড লিডার, এখানে এইটা পয়েন্টটা বোঝার জন্য একটা কেস স্টাডি নেবো আমরা। কেস স্টাডি মানে এখানে কেস স্টাডি অফ পাকিস্তান নেবো আমরা, ঠিক আছে। ইন পাকিস্তান বেসিক্যালি ইন অক্টোবর 1999 এই সময় কি হয়েছিল দেখো পাকিস্তানে, যদি তোমরা একটু হিস্ট্রিতে যাও, মানে একটু হিস্ট্রি বলতে 1999 সালের যে ঘটনাগুলো জানো বা একটু পেপারগুলো যদি একটু দেখো, তাহলে বুঝতে পারবে কি হয়েছিল পাকিস্তানে। জেনারেল পারভেজ মোশাররফ, ঠিক আছে, সে বেসিক্যালি কী করেছিল, ও একটা মিলিটারি কু, এটা COUP, এটা কূপ বলে না, এটা কু বলে, ঠিক আছে। এই মিলিটারি কু সে কিন্তু লিডার ছিল, ঠিক আছে। তো আস্তে আস্তে এই অক্টোবর 1999 এই সময় যে মিলিটারি কু লিড করছিল এই সময় কি করা হয়েছিল, সে বেসিক্যালি ডেজিগনেটেড হিমসেলফ অ্যাজ প্রেসিডেন্ট, মানে কি সে কী করেছিল, ওভারথ্রো করে দিয়েছিল ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড গভর্নমেন্ট যে পাকিস্তানে ছিল, সেই ডেমোক্রেটিক্যালি এই ইলেক্টেড গভর্নমেন্টকে ওভারথ্রো করে দিয়েছিল, মানে ওকে মানে ওর পদ থেকে ওনার মানে অ্যাকচুয়ালি বাই একটু মানে জাস্ট মানে এই মিলিটারির একটা পাওয়ার আছে পাকিস্তানে, ঠিক আছে। অনেক দেশে সাউথ আফ্রিকান কান্ট্রিগুলোতে এরকম হয়, ঠিক আছে, ইন্ডিয়াতে এইভাবে হয় না অ্যাকচুয়ালি। তো কি হয় এইখানে, যে জেনারেল পারভেজ মোশাররফ সেইখানে মানে যখন ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড যে গভর্নমেন্ট ছিল সেই গভর্নমেন্টকে ওভারথ্রো করে দিয়েছিল, মানে ওর পদ থেকে সরিয়ে দিয়েছিল, এবং ডিক্লেয়ার্ড হিমসেলফ দ্য চিফ এক্সিকিউটিভ অফ দ্য কান্ট্রি। তাহলে নিজেকে চিফ এক্সিকিউটিভ অফ দ্য কান্ট্রি হিসাবে সে ডিক্লেয়ার করে দিল, বোঝা গেল। তারপরে কি হলো দেখো, 2002 সালে কি হলো, 2002 সালে সে মানে এই যে চিফ এক্সিকিউটিভ হয়ে যে ছিল, এবার 2002 সালে একটা রেফারেন্ডাম, ঠিক আছে। এই যে রেফারেন্ডাম আনলো, দেখো এখানে লেখা আছে। তো রেফারেন্ডাম যে আনা হলো, মানে রেফারেন্ডাম মানে হচ্ছে কি, ইলেকশন হবে, ইলেকশন মানে কি, মানে মানুষ নির্বাচিত করবে কোনো একটা পদকে, ঠিক আছে। তো 2002 সালে একটা রেফারেন্ডাম আসলো, এবং সে বেসিক্যালি গ্রান্ট করলো 5 ইয়ার এক্সটেনশন গ্রান্ট করলো তাকে নিজেকে অ্যাকচুয়ালি। তো প্রেসিডেন্ট হিসাবে সে তখন নিয়োগ হয়ে গেল, পাকিস্তানের প্রেসিডেন্ট হিসাবে নিয়োগ হয়ে গেল থ্রু রেফারেন্ডাম মানে কি, আবার বলছি, রেফারেন্ডাম মানে হচ্ছে থ্রু ভোটিং প্রসেস, ইলেকশন, সেখানকার মানুষ কী চাইছে সেরকম একটা ব্যাপার। কিন্তু সেখানে যে সোশ্যাল অ্যাক্টিভিস্ট যারা পাকিস্তানে ছিল, যারা দেখে জিনিসগুলো, মানে মিডিয়া থেকে শুরু করে সোশ্যাল অ্যাক্টিভিস্ট যারা আছে, সামাজিক এই সমস্ত কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকে, হিউম্যান রাইটস কমিশন এরকম টাইপের অর্গানাইজেশন, এরা তখন দেখে যে অ্যাকচুয়ালি যে ইলেকশনটা বা রেফারেন্ডামটা হয় সেটায় অনেক ম্যাল প্র্যাকটিস মানে কি, সেটা ঠিকঠাক ওয়েতে করা হয়নি, মানে গায়ের জোরে করা হয়েছে, কোথাও কী করা হয়েছে, বিভিন্ন রকমভাবে পাওয়ারকে মিসইউজ করে সে এই ভোটে আলটিমেটলি এই ভোটে সে জেতে, ঠিক আছে, এরকম একটা কন্ডিশন এসে। হিউম্যান রাইটস অর্গানাইজেশন দেখো এখানে লেখা আছে, এরা কিন্তু এই রেফারেন্ডামটাকে তখন কি করলো, যে এরা বলল যে এটা ভালো ঠিকঠাক প্রসেসে হয়নি, বেটার ওয়েতে হয়নি, ডেমোক্রেটিক ওয়েতে হয়নি, এটা কিন্তু মানে অ্যাকচুয়ালি মিসইউজ অফ পাওয়ার হয়েছে, ঠিক আছে, বোঝা গেল। এবার যখনই পারভেজ মোশাররফ কি ক্ষমতায় চলে এলো, তারপরে সে কনস্টিটিউশনে অনেকগুলো অ্যামেন্ডমেন্ট করতে থাকলো, সংশোধন করতে থাকলো, ঠিক আছে। তো এইবার কি করবে, পারভেজ মোশাররফ অনেকগুলো সংশোধন এখানে করতে থাকলো। তো তোমরা পরের পেজে চলে আসো, দেখো এরপরে কি বলছে, যে সে কি করলো, রেফারেন্ডাম হওয়ার পরে সে 5 বছরের এক্সটেনশন, নিজেকে 5 বছরের 5 ইয়ার এক্সটেনশন গ্রান্ট করলো, এবং একটা লিগাল ফ্রেমওয়ার্ক অর্ডার করলো, ঠিক আছে, একটা লিগাল ফ্রেমওয়ার্ক অর্ডার করেছে, মানে কি লিগাল ফ্রেমওয়ার্ক অর্ডার করাতে তারপরে কি ওখানে একটা সংশোধন করেছে, অ্যামেন্ডমেন্ট, সংবিধানে একটা সংশোধন করেছে, ঠিক আছে। সংবিধানের সংশোধনটা কি, যে আগে কী হতো, ন্যাশনাল অ্যান্ড প্রভিন্সিয়াল অ্যাসেম্বলিকে ডিসমিস করার রাইট ছিল না প্রেসিডেন্টের, বোঝা গেল। কিন্তু এখন কিন্তু এই লিগাল ফ্রেমওয়ার্ক অর্ডার করার পরে কিন্তু প্রেসিডেন্ট এখন ন্যাশনাল
অ্যান্ড প্রভিন্সিয়াল যে অ্যাসেম্বলি আছে সেটাকে যখন খুশি তখন ডিসমিস করে দিতে পারে, এই পাওয়ারটা প্রেসিডেন্টের হাতে চলে এলো। বোঝা গেল? এই পাওয়ারটা আসাতে তারপরে কি হলো, অ্যান্ড অল মিলিটারি পাওয়ার যা কিছু আছে সমস্তটাই পারভেজ মোশাররফ মানে প্রেসিডেন্টের ওপরে মানে প্রেসিডেন্টের হাতে চলে এলো। সো দিস ইজ দ্য মানে কেস স্টাডি অফ পাকিস্তান। তাহলে আলটিমেটলি কি হলো, যে জেনারেল মোশাররফ সে হয়তো রেফারেন্ডামের মাধ্যমে প্রেসিডেন্ট হলো পাকিস্তানের, কিন্তু একটা ম্যাল প্র্যাকটিসের মধ্যে দিয়ে, এবং যে লিগাল ফ্রেমওয়ার্ক অর্ডার করলো এবং অ্যামেন্ড করলো কনস্টিটিউশন, হ্যাঁ, এবং কনস্টিটিউশন অ্যামেন্ড করে বলছে কি ন্যাশনাল অ্যান্ড প্রভিন্সিয়াল অ্যাসেম্বলি সে যখন খুশি তখন ডিসমিস করতে পারে কোনো মানে এটা পাওয়ারটা চলে এলো। এবং দ্য ওয়ার্ক অফ সিভিলিয়ান ক্যাবিনেট সুপারভাইজড বাই ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল, এবং কি হলো যে সমস্ত মিলিটারি পাওয়ার থেকে শুরু করে যা কিছু সব পারভেজ মোশাররফের হাতে চলে এলো। মানে কি আলটিমেটলি মানুষ তো ইলেক্ট করেছে ওকে, কিন্তু এবং কিছু লিগাল প্র্যাকটিসের মাধ্যমে সে এসছে, কিন্তু কী হয়েছে আলটিমেটলি যে যে ফিচার্স অফ দ্য ডেমোক্রেসি যেটা মেজর ডিসিশান বাই ইলেক্টেড লিডার, যে যত মেজর ডিসিশান যেটা ইলেক্টেড লিডাররা মানে মেজর ডিসিশান নেবে সেটা অ্যাকচুয়ালি কি মানুষের ফরে আসছে না, এবং সেটা কোথাও না কোথাও ডিকটেটরশিপ রোল প্লে করছে। মানে কি যে সেই রাজতন্ত্র, সেই রকম মোনার্কিজম, সেই কনসেপ্টটা চলে আসছে। মানে সমস্ত ব্যাপারটা কি হলো, মানুষের জন্য কিন্তু এই টোটাল প্রসিডিওরটা হচ্ছে না, মানে মেনটেন হচ্ছে না। বোঝা গেল? তার মানে এখানে জেনারেল মোশাররফ এসছে এবং নিজের হাতে সমস্ত পাওয়ার নিয়ে রাজতন্ত্রের মতো ব্যাপারটা চালানোর চেষ্টা করা হচ্ছে। ঠিক আছে? তো দিস ইজ অল অ্যাবাউট দ্য মানে এরকম যে এই প্রসেসটাই হচ্ছে তোমার মানে এটা ডিজায়ার নয়, এটা ফিচার্স অফ দ্য ডেমোক্রেসি বা ডেমোক্রেটিক গভর্নমেন্ট চালানোর জন্য এই যে ডিসিশন মানে এই যে টোটাল ঘটনাটা ঘটেছে সেটা কিন্তু ঠিক মানে ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড গভর্নমেন্ট এই কাজটা করতে পারে না। তাহলে আলটিমেটলি আমরা কি দেখলাম, যে মানুষ হয়তো মোশাররফকে মানে পারভেজ মোশাররফকে চয়েস করেছিল, কিন্তু যত কাজ সমস্ত সব তার উপরে কনসেন্ট্রেট মানে মানুষের জন্য বা মানুষের কোনো ডিসিশান সে কিন্তু নিচ্ছে না। তাহলে এটা কিন্তু কেস স্টাডি মেজর ডিসিশান বাই ইলেক্টেড লিডার এটা হচ্ছে না। তো এটা একটা ফিচার্স অফ দ্য কনস্টিটিউশন। তাহলে আশা করি এই কেস স্টাডিটা বোঝা গেলো। নেক্সট হচ্ছে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকটোরাল কম্পিটিশন। তো ফিচার্স অফ দ্য কনস্টিটিউশনের এটা হচ্ছে ডেমোক্রেসির এটা 2 নম্বর পয়েন্ট। এটা আমরা নেক্সট ক্লাসে পার্ট 2তে ডিসকাস করব। ঠিক আছে? তো টুডে আপ টু দিস, থ্যাংক ইউ ফর লিসনিং। জয় হিন্দ।